আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা বগুড়া আরডিএতে আমাদের কলেজ থেকে ট্যুরে গিয়েছিলাম। হ্যাঁ ভাই, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক রকমের আপনারা পুরস্কার। দেখতেই পাচ্ছেন সেখানে কতগুলো যাওয়ার পর পুরস্কার, মোট কতগুলো আমরা পুরস্কার? অনেক মজা করেছি। এখানে কি এখানে মোটরসাইকেল আছে? লটারি ছিল এবং মোটরসাইকেল, ফ্রিজ, টেলিভিশন। লটারিতে আমার এক বন্ধু শাড়ি পেয়েছে, তাকে শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে। সে শাড়ি পেয়ে অনেক খুশি এবং নিজ স্বেচ্ছায় কিন্তু সে শাড়িটা পরেছে। তারপর আমরা সেখানে হাড়ি ভাঙা খেলা খেলেছি। পর্যায়ক্রমে অংশগ্রহণ করেছি, খুব আনন্দ করেছি আমরা। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। যেটার মাধ্যমে পানি পাইপ দিয়ে সরবরাহ করে গাছগুলো জীবিত হয়ে থাকে। স্যার আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, তো স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা এগোচ্ছি। আমরা একত্রিত হয়ে সবাই মিলে ছবি তুলেছিলাম এবং আরডিএতে প্রবেশের সময় আমরা এই পথ দিয়ে প্রবেশ করি এবং পুরো আরডিএটা অনেক সুন্দর ছিল, সেটা আমাদেরকে অনেক ভালো লেগেছে। এখানে একটা মসজিদ ছিল, যে মসজিদটা অনেক সুন্দর। এই যে সামনে মসজিদটি, এখানে কিছু বাচ্চারা পড়াশোনা করছিল, সম্ভবত মক্তব আইটেম। এটা অনেক ভালো লেগেছে, একটা সবুজের অরণ্যের মতো মনে হয়, একটা সবুজ বাগান, অনেক ফুলের গাছ, অনেক সুন্দর। এখানে একটা পানির ট্যাঙ্কির মতো, আমি জানি না এটা আসলে কি। এখানে বাচ্চারা খেলতে পারবে সেরকম খেলনা আছে। তো আমরা এখন যাচ্ছি মৎস্য খামার দেখার জন্য, মাছের হ্যাচারিতে। এখানে একটা সুইমিং পুল আছে। মৎস্য হ্যাচারিতে আমরা চলে এসেছি, এখানে নানান ধরনের মাছ আছে, বিভিন্ন কালারের। তো এখানে সব থেকে বেশি ট্যাংরা মাছ, যেটা পোনা করা হচ্ছে। এই যে দেখুন ট্যাংরা মাছগুলো কত সুন্দর এবং কত বেশি। এই মাছগুলোকে কৃত্রিমভাবে ডিম থেকে পোনা তৈরি করা হয় এবং এখান থেকে এই মাছগুলো পুকুরে সরবরাহ করা হয়। বড় বড় অ্যাকুরিয়াম তৈরি করা হয়েছে এবং এখানে কৃত্রিমভাবে ঝর্ণার মতো ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এবার আমরা যাব ডেইরি ফার্মে। তৈরি করি। পল্লী জৈব সারটা হচ্ছে এসেছি। আমরা এলাকাতে খামারিদের মাধ্যমে কেমন আছেন এখান স্যার? থেকে আমাদের নিয়ে জন্য যাই। এদের একটা নির্দিষ্ট একটা রেট সৌজন্যমূলক আছে, কথা বলছেন, রেটটা তার এখান থেকে পরিশোধ করে এখান থেকে নিয়ে যায়। রেটটা প্রতি কেজির দাম মনে হয় 40 টাকা করে, 40 টাকা করে কেজি। সেই কেজি তারা টাকা পরিশোধ করে এখান থেকে নিয়ে যায়। তাহলে এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে এই খামার থেকে যত গবাদি পশুর মলমূত্র, গোসল করার পানি যা আছে সব কিছু দিয়ে আমরা এখানে বায়োগ্যাস তৈরি করতেছি। বায়োগ্যাস তৈরি করার পাশাপাশি আমরা পল্লী জৈব সারও তৈরি করতেছি। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের বায়োগ্যাস ও পল্লী জৈব সার ইউনিট। তারপরে এদিকে আছে আমাদের ডেইরি ইউনিট। এখানে আমাদের ডেইরি ইউনিটে মোটামুটি টোটাল এখন বর্তমানে 94টি গরু আছে, বাছুর, এরে, বকনা এবং দুগ্ধ গাভী সহ মোট 94টি গরু আছে। এরপরে আছে আমাদের ক্যাটেল রিসার্চের ইউনিট। ক্যাটেল রিসার্চে আমাদের বর্তমানে 15টি বুল আছে এবং এই পাশে আরও 10টি বুল আছে। এই 10টি বুল এখন ছোট আছে, এটা এখনও ম্যাচিউর হয় না। এই 15টা বুল থেকে আমরা নিয়মিত ইন্টারভালে আমরা সিমেন্ট কালেকশন করি, সেটাকে আমরা প্রসেস করি। আমাদের এখানে একটা উন্নত মানের ল্যাব আছে, সেই ল্যাবে আমরা সিমেন্টটাকে প্রসেস করি। প্রসেস করার পরে এখানে আমাদের কিছু লোকাল কিছু ডিলার আছে যারা আমাদের কাছ থেকে সিমেন্টটা কিনে নিয়ে যায়। এর পাশাপাশি আমরা মিল্ক বিটাতে আমরা কিন্তু এখান থেকে আমাদের এই ব্রিডিংগুলো, সিমেন্টগুলো আমরা কিন্তু সাপ্লাই দিয়ে থাকি। এটার আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা এটা
পুরো দেশে আমরা একটা উন্নত একটা জাত তৈরি করতে পারি, গাভীর উন্নত একটা জাত তৈরি করতে পারি। এর পাশাপাশি যাতে আমাদের মিল্ক প্রোডাকশনটা যাতে বৃদ্ধি হয়, এই উদ্দেশ্যে কিন্তু আমাদের এখানকার কার্যক্রম পরিচালিত হয়। এখানে আমাদের বেশ কিছু কর্মচারী আছে যারা নিয়মিত এই খাবারের দেখাশোনা করে, তারা কিছু মাস্টার রোলে কাজ করে, কিছু নিয়মিত পারিশ্রমিক ভিত্তিতে কাজ করে থাকে। আর তার পাশে আছে আমাদের পোলট্রি ইউনিট, যেখানে আমরা এখন বর্তমানে সোনালী জাতের মুরগিটাকে আমরা পালন করে থাকি। আর সামনে আমাদের লেয়ারের কিছু কার্যক্রম আসতে চলেছে, সেগুলো আস্তে আস্তে আসবে। লেয়ার এবং দেশি মুরগির কিছু প্রজেক্ট সামনে আছে, সেগুলো আস্তে আস্তে আমরা এখানে করব। আর লেয়ারের ক্ষেত্রে এখানে আমাদের 4টা সেট আছে, 4টা সেটে 800 করে, 4-8 3200, 3200 মুরগি এখানকার পালন করার ক্যাপাসিটি আমাদের এখানে আছে। তো এই হচ্ছে আমাদের এই ডেয়ারি ফার্মের মোটামুটি ব্রিফ। এখন আমরা যে দেখবো। তো দেখুন, আমরা আসাদুজ্জামান আসাদ স্যারের আলোচনা শুনলাম। ইনি একজন ডক্টরেট। তিনি দেশের বাইরে থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে এসেছেন। ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ তিনি বর্তমানে আরডিএ সহকারী পরিচালক হিসেবে আছেন। ওনার কথা আমাদের অনেক উপকারে আসবে, আমাদের গবেষণা প্রতিবেদন তৈরি করার জন্য অনেক কাজে আসবে। আমাদের পুরো জার্নিটাতে তিনি আমাদের সঙ্গে ছিলেন আরডিএতে। আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন এবং আরডিএ সম্পর্কে বিস্তারিত বলেছেন। এজন্য আমরা সকলে তার প্রতি কৃতজ্ঞতা থাকব। এবং আমি পার্সোনালি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের শিক্ষক এবং আমাদেরকে যিনি দিক নির্দেশনা দিয়েছেন। তো আরডিএতে এসে আমার গরুগুলো দেখে খুব ভালো লেগেছে। এগুলো 700 থেকে 1000 কেজি ওজনের, যেগুলো প্রায় 1 টন ওজন। কিছু কিছু গরু আছে যেগুলো 1 টন। এগুলো থেকে সাধারণত বীজ সংগ্রহ করা হয়। এই গরুগুলোর বয়স 4 বছরের বেশি, 5 বছর আছে, কোনোটা 6 বছর আছে। এখানে আমাদের মাটি ছাড়াই এটা কিন্তু বেড়ে উঠবে। তো এটা করার উদ্দেশ্য হচ্ছে, আমরা জানি জার্মিনেশন করার ফলে একটা বীজে প্রচুর পরিমাণ নিউট্রিয়েন্ট অ্যাকুমুলেশন হয়, বিশেষ করে ভিটামিন ই, তার সাথে আরও অন্যান্য যে নিউট্রিয়েন্টগুলো সেগুলো অ্যাকুমুলেট হয়। আর এর পাশাপাশি হচ্ছে যে ঘাসগুলো হচ্ছে, এই ঘাসে কিন্তু সবুজ কচি ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল থাকে, যার ফলে হচ্ছে আমরা যখন সম্পূর্ণ এটা এনিমেলকে খাওয়াবো তখন তারা একসাথে যে দানাদার যে খাবারটা পাবে, দানাদারের যে বীজটা পাবে, এই বীজের মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট পাবে। তার সাথে সাথে কিন্তু এটা প্রোডাক্ট যে গাছটা হচ্ছে, গাছের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল তারা একসাথে পাবে। তার মানে এটা করার উদ্দেশ্য হচ্ছে এনিম্যাল যাতে একসাথে হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন নিউট্রিয়েন্ট সাপ্লাইটা পায় এবং তার যাতে ভিটামিন মিনারেল যে ডেফিসিয়েন্সিটা থাকে সেটা যাতে কেটে যায়। আর এটা কিন্তু খুবই অল্প জায়গাতে কিন্তু আমরা অনেক পরিমাণে উৎপাদন করতে পারি। এখানে এটা আমাদের এখানে 3 থেকে 4 দিন বয়সে থাকে। এটা 3 থেকে 4 দিন, এটা হচ্ছে 7 থেকে 10 দিন, আর ওটা 15 দিন। ওটা কিন্তু ম্যাচিউর হয়ে গেছে, ওটা খাওয়ানোর জন্য কিন্তু একেবারে উপযোগী। আর এগুলো আস্তে আস্তে ম্যাচিউর হচ্ছে। এগুলো স্যার আমরা এই যে ব্রিডিং দুধগুলো নিয়ে স্যার, এটার মেইন পারপাস হচ্ছে আমরা অল্প জায়গাতে কিভাবে নিউট্রিয়েন্ট সমৃদ্ধ খাবার তৈরি করতে পারি এনিমেলের জন্য, এই রিসার্চটা করা হচ্ছে এখানে। এটার নামই হচ্ছে আমাদের প্রোগ্রাম। ভুট্টা বা গম থেকে এরকম বীজ উৎপন্ন হয় যেগুলো গরুকে খাওয়ানোর জন্য ব্যবহার করা হয়। মাটির কোনো সংস্পর্শ ছাড়াই এসব ঘাস তৈরি করা হয়। তো ডক্টর আসাদুজ্জামান আসাদ স্যার আমাদেরকে এ বিষয়ে বিস্তারিত বলেছেন। এটি তৈরি করার জন্য মূলত ভালো বীজ সংগ্রহ করতে হবে। তারপর সেই বীজগুলো 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। সেগুলোকে আবার 12 ঘন্টা রাখতে হবে অন্ধকার একটা জায়গায়, একটা ছালার বস্তা দিয়ে ঢেকে রাখতে হবে। তারপর সেগুলোকে ট্রেতে ঢালার পর আমরা 6 থেকে 7 দিনের মধ্যে এরকম ঘাস পাবো। তো আরডিএতে এরকম খনার বচন ছিল যেগুলো আমাদেরকে খুবই ভালো লেগেছে।
আমরা দাদা দাদির মুখে কিছু কথা শুনেছিলাম, থেকে বলদ না বয় হল তার দুঃখ সর্বকাল। গাই গেল হালে দুধ গেল চালে। এগুলো খনার বচন অনেক ভালো লেগেছে। এখন তো খনার বচন দেখাই যায় না। তো এরপর আমরা রওনা হলাম হাঁসের ফার্ম দেখার জন্য। এখানে কিছু ধান লাগানোর মেশিন আছে। এবার আমরা হাঁসের ফার্মে চলে এসেছি। তো হাঁসের ফার্মটি পুকুর এই পাশে, আরো একটা পুকুর আছে। হাঁসের ফার্ম ভিজিট করা শেষে আমরা চলে এসেছি আইসিটি ট্রেনিং সেন্টার রুমে, যেখানে আমাদেরকে কিছু দিক নির্দেশনামূলক কথা বলেছেন আমাদের শিক্ষক এবং আরডি এর সহকারী পরিচালক। তার সাথে আবাসিক যে এরিয়া সেটা মিলে 40 এই হচ্ছে টোটাল এখানে 80। এখানকার আরডি এর মেইন উদ্দেশ্য হচ্ছে 4টা। প্রথম হচ্ছে গবেষণা। তার পূর্বে বলে রাখি, পল্লী উন্নয়ন একাডেমি এটা একটি জাতীয় গবেষণা ও প্রশিক্ষণ ধর্মী একটি প্রতিষ্ঠান। এর উদ্দেশ্য হচ্ছে 4টা। প্রথম উদ্দেশ্য হচ্ছে গবেষণা করা। গবেষণাটা কিরকম? গবেষণাটা হবে এরকম, যেটা হচ্ছে আমাদের পল্লী জনপদের জন্য উপযোগী। পল্লী জনপদ যাতে খুব সহজে উন্নয়ন করতে পারে, কিভাবে উন্নয়ন করতে পারে সেই চিন্তা ধারাগুলো নিয়ে গবেষণা করার এটা একটা প্ল্যাটফর্ম। আমরা জানি পল্লী জনপদ, গ্রামীণ যে জনপদ এবং শহরের যে জনপদ, এই দুটার মধ্যে কিন্তু বিস্তর একটা পার্থক্য আছে। শহরের যে জীবনযাত্রার মান সেটা কিন্তু গ্রামীণ জীবনযাত্রার মান থেকে একটু উন্নত। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করি গ্রামীণ জীবনযাত্রার মানটা কিভাবে উন্নত করা যায়, সেই লক্ষ্যে আমরা গবেষণা করে থাকি। গবেষণার অনেক ফিল্ড এখানে আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হচ্ছে কৃষি ক্ষেত্রে গবেষণা করা, তারপরে বিভিন্ন লাইভ স্টকের বিভিন্ন সেক্টর নিয়ে গবেষণা করা, যেটা আমরা দেখলাম ডেইরি সেক্টর, ব্রিডিং সেক্টর, তারপর পোল্ট্রি সেক্টর, ছাগল সেক্টর আছে। তারপরে আবার দেখলাম হাঁসের কিছু দেখলাম। এগুলো আসলে আমরা সব করে থাকি আমরা গ্রামীণ জীবনযাত্রার মান উন্নয়নের জন্য। 2 নম্বর ম্যান্ডেট হচ্ছে আমাদের প্রশিক্ষণ। এখানে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। কি ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি? এখানে সমাজের নিম্ন স্তর থেকে একেবারে সর্বোচ্চ স্তর পর্যন্ত আমরা এখানে প্রশিক্ষণ দিয়ে থাকি। এখানে যেমন গ্রামীণ কৃষক শ্রমিক যারা আছে, যারা গ্রামে বিভিন্ন ধরনের কাজে জড়িত কিন্তু প্রশিক্ষণ তারা পাচ্ছে না, তারাও কিন্তু এখানে এসে প্রশিক্ষণ নিয়ে থাকে। আবার এখানে বিশেষ ক্যাডারদেরও কিন্তু আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। ফাউন্ডেশন ট্রেনিং এখানে দেওয়া হয়। বর্তমানে স্বাস্থ্য ক্যাডারের 2টা ব্যাচ এখানে চলমান আছে, 40 জন করে 80 জন, এবং কি শিক্ষা ক্যাডারের একটা ব্যাচ এখানে চলমান আছে। মোট এখানে বিশেষ ক্যাডারদের 3টা ব্যাচ বর্তমানে ট্রেনিং চলমান আছে। লাইভস্টক সার্ভিস প্রোভাইডার ট্রেনিং দিয়ে থাকি, তারপর কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ ট্রেনিং দিয়ে থাকি। এর সাথে সাথে আমরা ফিশারিজ মাছ চাষের অনেক আমরা ট্রেনিং দিয়ে থাকি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ম্যান্ডেট। 3 নম্বর ম্যান্ডেট হচ্ছে আমাদের অ্যাকশন রিসার্চ করা। অ্যাকশন রিসার্চের অল্টারনেটিভ হিসাবে আমরা বলতে পারি বিভিন্ন প্রকল্প পরিচালনা করা। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যে বিভিন্ন প্রকল্পগুলো হাতে নিই, সেখানকার কিছু প্রকল্প আমরা এখান থেকে পরিচালনা করে থাকি। বর্তমানে এখানে মোটামুটি 6টি প্রকল্প চলমান আছে, যে প্রকল্পগুলোর অগ্রগতি অনেক প্রশংসনীয়। এর মধ্যে একটা প্রজেক্ট আছে আমাদের চর অঞ্চলের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, একটা প্রজেক্ট আমাদের ডক্টর মজিদ স্যার সেটা পরিচালনা করতেছেন। এটা কিন্তু অনেক একটা পজিটিভ একটা ইফেক্ট আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। এই প্রজেক্টের আন্ডারে আমরা একটা জাতীয় পুরস্কার সামনে ইনশাল্লাহ পাওয়ার জন্য আমরা নির্বাচিত হয়ে আছি। ইনশাল্লাহ আমরা সামনে একটা জাতীয় পুরস্কার আমরা
পেতে পারে। ইতিমধ্যে আরডিএ কিন্তু অনেক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে ফেলেছে। আচ্ছা, এরপরে ম্যান্ডেট হচ্ছে এবং উপদেশমূলক কাজ করা। এই কাজটা করা হয় আসলে বিভিন্নভাবে। আমাদের এখানে অনেকে অনেক উপদেশ নেওয়ার জন্য এসে থাকে, বিভিন্ন সিস্টেমের মাধ্যমে আসতে হয়। তাদেরকে আমরা উপদেশ দিয়ে থাকি। মানে এই উপদেশটা কিরকম, সেটা হতে পারে যে সরকারের কোনো একটা প্রজেক্ট চলতেছে, কিন্তু সেটা মানে অনেক ব্যয়বহুল হয়ে যাচ্ছে সরকারের জন্য, সেটা ইমপ্লিমেন্টেশন যদি অল্টারনেটিভ ভাবে কিছু করা যায় কম খরচে, যেটা হচ্ছে গ্রামীণ জীবনযাত্রা যাতে সাথে যেটা যায় খুবই কম খরচে, সেই জিনিসগুলা আমরা উপদেশ দিয়ে থাকি যে আপনারা এই প্রজেক্টটা এভাবে এভাবে না করে আপনারা যদি এভাবে করেন তাহলে আপনাদের খরচটা কম হবে এবং কি সেটা গ্রামীণ জীবনযাত্রার সাথেও খাপ খাইয়ে নিতে পারবেন, খুব সহজে খাপ খাইয়ে নিতে পারবেন। এর মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় আমরা উল্লেখ করতে পারি, যেমন আমাদের এখানে একটা প্রজেক্ট ছিল আগে এলাকাতে, আপনারা দেখতে পাবেন গভীর নলকূপ একটা প্রজেক্ট চলমান, যেটার মধ্যে সেচ কার্য পরিচালনা করা হয়। এই মডেলটা কিন্তু এই আরডিএ থেকেই কিন্তু উদ্ভাবিত। এটা কিন্তু আগে কিন্তু সরকার যেভাবে পদক্ষেপ নিয়েছিল সেটা কিন্তু অনেক ব্যয়বহুল ছিল, কিন্তু আরডিএ সেটার সাথে যুক্ত হয়ে সেটাকে অনেক কম খরচে সেটাকে আমরা মাঠে নিয়ে যেতে পেরেছি। আগে বরেন্দ্র অঞ্চলগুলোতে দেখতেন যে ফসলের মানে খুব একটা যা ইচ্ছে তাই অবস্থা, ফসল হচ্ছে না, পানির অভাব। কিন্তু বরেন্দ্র অঞ্চলে এখন যে বহুমুখী সেচ প্রকল্প যারা আওতায় এখন দেখবেন বরেন্দ্র অঞ্চলগুলো কিন্তু অনেক ফসল সমৃদ্ধ অঞ্চল হিসেবে তৈরি হয়েছে। এরকম হচ্ছে আরডিএ উপদেশমূলক কাজ করে থাকে। তাহলে আরডিএ ম্যান্ডেট মোট ম্যান্ডেট হচ্ছে 4টি। প্রথম হচ্ছে গবেষণা করা, দ্বিতীয় হচ্ছে ট্রেনিং দেওয়া, তৃতীয় হচ্ছে অ্যাকশন রিসার্চ পরিচালনা করা বা প্রকল্প পরিচালনা করা, আর 4 নম্বর হচ্ছে উপদেশমূলক কার্যক্রম পরিচালনা করা। এই 4টা কাজ হচ্ছে আরডিএ মেইন কাজ, প্রধান কাজ। এখানে আমাদের কাজগুলোকে সহজ করার জন্য বিভিন্ন ডিভিশন আছে। এখানে মোট ডিভিশন আছে আমাদের 8টি। এর মধ্যে সবচেয়ে বড় ডিভিশন হচ্ছে আমাদের কৃষি বিজ্ঞান ডিভিশন, যে আমরা যে ঠিক আছে শেষ করে কৃষি ডিভিশনটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় এবং বিস্তর একটা ডিভিশন। আমরা যে প্রদর্শনী খাবারটা দেখে আসলাম, এই বিস্তর কার্যক্রম সবকিছু কিন্তু কৃষি বিজ্ঞানের আওতায়। এখানে প্রশাসন বিভাগ আছে, তার সাথে সাথে আছে সেচ যন্ত্রপাতি বিভাগ আছে, সামাজিক বিজ্ঞান বিভাগ আছে, পল্লী প্রশাসন ও জেন্ডার ডিভিশন আছে, তারপরে আছে আরো কৃষি বিজ্ঞান ডিভিশন আছে। এই মোট হচ্ছে 8টি ডিভিশন এখানে চলমান আছে। এখানকার অর্গানোগ্রাম বলতে, এখানকার যে অফিসার সে প্রথম জয়েন করে হচ্ছে সহকারী পরিচালক হিসাবে, যাকে আমরা বলি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তারপরে প্রমোশন হয়ে হয় ডেপুটি ডিরেক্টর, তারপরে প্রমোশন হয়ে হয় জয়েন্ট ডিরেক্টর, তারপরে প্রমোশন হয়ে হয় ডিরেক্টর পরিচালক। পরিচালকের পরে প্রমোশন হয়ে হয় এডিজি বা এডিশনাল ডাইরেক্টর জেনারেল। তারপরে প্রমোশন হচ্ছে ডিজি বা মহাপরিচালক। মহাপরিচালক হচ্ছে এখানকার কর্ণধার, এখানকার সবচেয়ে মেইন অথরিটি। এখানকার মহাপরিচালক পদটি আসে প্রশাসন ক্যাডার থেকে, আর বাকি যে পদগুলো আছে সবগুলো হচ্ছে আমাদের এখানকার ফ্যাকাল্টি মেম্বার থেকেই তারা প্রমোশন পেয়ে এই পদগুলোতে যেয়ে থাকে। প্রমোশন শুধু মহাপরিচালক পদটাই হচ্ছে প্রশাসন ক্যাডার। বর্তমানে হচ্ছে আমাদের মহাপরিচালক স্যার নাম মোহাম্মদ আব্দুল মালেক। তিনি একজন সরকারি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের অতিরিক্ত সচিব। তিনি গত মে মাসে এখানে জয়েন করেছে। তিনি এখন বর্তমান মহাপরিচালক হিসেবে এখানে কথা বলছেন। এরপর আমরা একত্রিত হয়েছিলাম আরডিএ ক্যাম্পাসে। আমাদের জীবনে ঘটে যাওয়া বা তোমাদের কাছ থেকে দেখা কারো জীবনে ঘটে যাওয়া
তো এতক্ষণ আমরা সাইদ স্যারের কণ্ঠে খুব সুন্দর একটি গান শুনলাম। এবার আমরা হাড়ি ভাঙা খেলা খেলতে যাচ্ছি। পুরাতন বাঁশের লাঠি সবাই সামনে দিকে সরে যাও। এ ভাই আমার আগে বস। বিচার হবে না। মাথায় বাড়ি লাগলে বিচার নাই। সুতরাং এই লাইনটা ফাঁকা থাকো, ফাঁকা থাকো। দেখা যাক। তো হাড়ি ভাঙা খেলাতে অনেক মজা হচ্ছে, সবাই খুব উত্তেজিত। আমরা দেখি কজন হাড়ি ভাঙতে পারে। চেষ্টা করেছে সবাই, কিন্তু সবাই হাড়ি ভাঙতে পারেনি, অল্পের জন্য মিস হয়ে গেল। সবার চেষ্টায় প্রায় ব্যর্থই হয়ে গেল। এবার আমাদের আমিনুল স্যারের পালা। আমিনুল স্যার খুব সুন্দর তীক্ষ্ণ বুদ্ধির সাথে কিন্তু গুটি গুটি পায়ে এগোচ্ছেন। স্যার কিন্তু এখানে খুব কনফিডেন্ট ছিলেন, এর জন্য গুটি গুটি পায়ে হয়তো বা গনে গনে পা ফালাচ্ছেন। এগিয়ে গেছেনও অনেকটাই, কিন্তু উনি যে দিক ধরে এগিয়েছেন সেটা আসলে সঠিক দিক নয়। দেখা যাক স্যার কি করেন। আসলে হাড়ি তো অনেক ডিস্টেন্সে আছে, কিন্তু আমরা অবশেষে দেখতে পেলাম যে স্যার হাড়িটি ভাঙতে পারেনি। তিনি যেখানে হাড়ি ভাঙার জন্য লাঠিটি মারতে যাচ্ছিলেন বা বারবার মারার জন্য চেষ্টা করছিলেন, কিন্তু মারছেন না। অবশেষে তিনি সেই প্রতীক্ষিত বাড়িটি মেরে দিলেন, কিন্তু হাড়িটি ভাঙেনি। এরপর আমাদের আরেকজন সহপাঠী এর পালা, এই খুব মশার নিয়ে গেল, কিন্তু আসলে সেও পারেনি। এরপর আরেকজন, সে গুটি গুটি পায়ে এগোচ্ছে, হয়তোবা সে পা গুনে ছিল, কিন্তু সেও হাড়িটি ভাঙতে পারেনি। এরপর আমরা লটারি খেলায় অংশগ্রহণ করি। হ্যাঁ ভাই, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক রকমের পুরস্কার। কতগুলো পুরস্কার, মোট কতগুলো পুরস্কার? এখানে কি মোটরসাইকেল আছে? মোটরসাইকেল, ফ্রিজ, টেলিভিশন কিচ্ছু নাই। না না না, ওটা আছে। মোট 25টা পুরস্কার, আকর্ষণীয় পুরস্কার। আকর্ষণীয় পুরস্কার একটা লুঙ্গি। লুঙ্গি আছে? লুঙ্গিও নাই স্যার, আমাদের গিফট করে দেবে। ও আচ্ছা ঠিক আছে। দিলে ভাই দিও, দিলে ভাই আছে। হ্যাঁ ভাই, আপনারা চলে আসেন। লটারি লটারি লটারি, এখনো কি সুযোগ আছে? লটারি লটারি ক্রয় করার, ক্রয় করার সুযোগ আছে? না স্যার, নাই মামা নাই, সুযোগ নেই। তোলো মামা তোলো। স্যার কিন্তু 10টা কিনেছো, 10টা না কয়টা দিয়েছো স্যারকে? 20টা? 10টার দাম কত? 500 টাকা নিছো? না, 25 টাকা করে নিছে। আচ্ছা, তো প্রথমটা উঠেছে। হ্যাঁ, 22তম পুরস্কার স্যার, নাম্বারটা 22তম ছাড় তুলেছে। 22তম পুরস্কারের নাম্বারটা প্রথম ডিজিট 5 0 50 এই পর্যন্ত আছে কয়জন? দেখি হাত তোলো তো। 504 আছে? কিরে তুই? 5046 না ঠিক নাই, শুরু দেখা যাচ্ছে। কি কর 5041 আইবি আরে 1 দিয়ে আমার আগে কি রূপে? নাই 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 সারা কাছে নাই। এটা তাহলে সাইড চার হয়ে গেল।
আমার আগে লিখে কে নিচে আমার আগে কে লিখে তোমার থেকে 0 এই দেখো আবারও স্যার এই আমি নিচেকে বললাম 10টা দিও না টিকিট এই সন্তোষ নিচে স্যার আমি বললাম এগুলো করছে এই যে ফাইলগুলো করো মিলে গেছে অলরেডি স্যারের ঝুলিতে 2টা যোগ হয়ে গেছে বেদারি খবর আছে না তাই তো হবে তুই বিয়ে করছিস আমার দাওয়াত দেশ নেই জোরে কর এসে গেলে আমার গাল তোর কপালে এলে জুটবি রে বিয়ে করছিস আমার দাওয়াত দিস নি তুই ছোট প্লিজ 50 বন্ধু এটা চলে যাবি 6 আচ্ছা লুসনিটা কি করবো লুসনি আমার কি হলো 164 কি আছে টিফিন বক্স পুরানো দিন না এ 5 ডিজিটের মধ্যে দিছি পুরো বন্ধু তোমাকে সেই মানাবি এটা বন্ধু সেই মানাবি চলে আসে এবং আমাদের ভাবি জারিফ বাবু একটা নাম্বার তুলেছে দেখো ফার্স্ট পুরস্কার জারিফ বাবু একটা নাম্বার তুলেছে ফার্স্ট পুরস্কার কার কপাল খুলে গেল লুঙ্গি বাংলার ঐতিহ্যবাহী পরনের হয়েছে আমরা দেখতে পাচ্ছি মাথার কাপড় দিয়ে দে এই দিকে তাকা তিনটা পুরস্কার পাচ্ছ না যাই হোক অনেক মজার মধ্য দিয়ে আমাদের এই ট্যুরটি শেষ হয় শেষ বছরের শেষ ট্যুর তো ভালো থাকবেন সবাই সবার সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে যারা আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আরডিএ তে যদি আপনারা দেখতে যান তাহলে অবশ্যই আরডিএ তে যাবেন এটা অনেক ভালো জায়গা